বিহারে এসআইআর হয়ে গিয়েছে, আর বিহারে কবে ভোট, কখন ভোট সেই নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। এবার বিহারের পর পশ্চিমবঙ্গের পালা। পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই এসআইআর ঘোষণা হয়ে যাবে, আর তাই তার আগে কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে কি আপনার মনে এখনো কোনো সন্দেহ রয়েছে? আপনি কি ভয় পাচ্ছেন আপনার নাম এসআইআর তালিকা থেকে বাদ যেতে পারে? তাহলে বলি, অযথা আতঙ্কিত হবেন না। আপনার আমার নাগরিক সুরক্ষা আরো মজবুত করার জন্যই কিন্তু এই এসআইআর বা নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেজায় ভয় পেয়েছেন, নানা রকম হুমকি তিনি দিচ্ছেন। মাত্র কয়েকদিন আগেই তিনি রীতিমতন হুমকি দিয়েছেন। কেন তিনি ভয় পাচ্ছেন? কেনই বা চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস? আজ এই নিয়ে আমাদের আলোচনা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। যেমনটা বলছিলাম, এসআইআর এর খুব শীঘ্রই একদম নোটিফিকেশন জারি হয়ে যাবে। তার আগে আপনারা অনেকেই জেনে গিয়েছেন ইতিমধ্যে যে এসআইআর কি, কেন এসআইআর হবে। তবু আমি খুব সংক্ষেপে আরেকবার বলে দিই এসআইআর কি। এসআইআর হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকায় নিবিড় সংশোধন। শেষবার 2002 সালে এই তালিকা সংশোধনের কাজ হয়েছিল। এই তালিকা থেকে মূলত মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যারা চলে গিয়েছে, ভুয়ো ভোটার, অথবা যাদের নাম এন্ট্রি একাধিকবার রয়েছে বিভিন্ন নামে বিভিন্ন জায়গায়, সেই সমস্ত নামগুলিকে বাদ দেওয়া হয়। মৃত ভোটার বাদ দিলে বোঝা যায় যে বিগত বছরগুলিতে কতজন মানুষ মারা গিয়েছেন, একটা পরিষ্কার তালিকা পাওয়া যায়। কেন্দ্রীয় সরকার বুঝতে পারে তাদের কতজন নাগরিক ভোট নতুন ভোটার হলো, কতজন মারা গেল, কতজন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল, বা এক দেশ থেকে অন্য দেশে চলে গেল, মানে ভারতবর্ষ থেকে অন্য কোনো রাজ্যে অন্য কোনো দেশে চলে গেল, বা পশ্চিমবঙ্গ অন্য কোনো জায়গা থেকে তারা অন্য রাজ্যে চলে গেল। আর এরপর সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, এর ফলে পশ্চিমবঙ্গ বা ভারতের অন্যান্য প্রান্তে যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা চিহ্নিত হয়ে যান। কারা ভারতের নাগরিক নন সেটা খুব ভালো করে বুঝতে পারে কেন্দ্রীয় সরকার। আর এখানেই ঘুম ছুটেছে তৃণমূল সরকারের, আরো স্পষ্টভাবে বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি জানেন তার সরকার টিকে রয়েছে অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ভোটে। যদি এসআইআর হয় তাহলে সমস্ত নাম বাদ যাবে, তারা চিহ্নিত হয়ে যাবে অনুপ্রবেশকারী বলে, এবং তৃণমূলের ভোট ব্যাংকে বড় সড়ো একটা ধস নামবে। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের। বিগত 2021 নির্বাচন এবং 2024 লোকসভা নির্বাচনে মোটামুটি বুথ ভিত্তিক সমীক্ষায় দেখা গেছে যে এক একটি বুথে তৃণমূল এবং বিজেপির যে ভোটার ব্যবধান রয়েছে, যে ভোটার সংখ্যার ব্যবধান রয়েছে, আমি মুসলিম অধ্যুষিত বুথগুলোর কথা বাদ দিয়েই বলছি, সাধারণ বুথগুলোতে যে পরিমাণ ভোটারের ব্যবধান রয়েছে, ঠিক তত সংখ্যক বা তার থেকেও বেশি ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া যাচ্ছে সেই বুথগুলিতে। কাজেই এবার যখন তারা চিহ্নিত হয়ে যাবে, তাদের নাম বাদ যাবে, তখন তৃণমূল এবং বিজেপির ভোটার সংখ্যা প্রায় সমান সমান হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে বিজেপি, ভোট কমবে তৃণমূলের। এটা বুঝতে পেরেই ঘুম ছুটেছে তৃণমূল সরকারের। আর তাই নানা রকম ভাবে মানুষকে ভুল বুঝিয়ে খেপিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা। কিন্তু আপনারা ভয় পাবেন না। যেরকম ভাবে বিহারে তালিকা সংশোধন হয়েছে, আমাদের রাজ্যেও হবে। যাদের বাবা মা 2002 সালে ভোটার ছিলেন তাদের তো কোনো চিন্তার কারণ নেই। এমনকি যাদের নাম নতুন ভোটার হিসেবে নথিভুক্ত হচ্ছে তাদের ক্ষেত্রে সমস্যা দেখা দিলে বিহারে যে 11টি নথি চাওয়া হয়েছিল, সেই 11টি নথি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট তথ্য আকারে জমা করলে আপনাদেরও নাম উঠে যাবে। আর তারপরেও যদি নাম সংক্রান্ত কোনো সমস্যা হয়, সুপ্রিম কোর্ট জানিয়েছে তাদেরকে, মানে যাদের নাম উঠবে না তাদের সম্পূর্ণ বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হবে। তারা তাদের নিজেদের অধিকারটুকু বজায় রাখতে পারবে। তাদের নাম যাতে বাদ না যায় সেদিকে সম্পূর্ণরূপে সহযোগিতা করবে কেন্দ্রীয় সরকার এবং আইন আদালত। যদি তারা দেশের বৈধ নাগরিক হন তাহলে এক প্রকার নিশ্চিত কোনো রকম ভাবেই তাদের নাম বাদ যাবে না। তাহলে প্রশ্ন উঠছে, কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চমক ধমক দিচ্ছেন, বারবার ভয় দেখাচ্ছেন? তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন, এরকম হাতে দুটো কাগজ নিয়েছেন,
তিনি হাতে দুটো কাগজ নিয়েছেন, এরকম হাতে এরকম দুটো কাগজ নিয়ে তিনি বলছেন এসআইআর এর বদলে এনআরসি করার চক্রান্ত চলছে, আমরা ধিক্কার জানাই এমন চক্রান্তকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলজ্যান্ত মিথ্যা কথা বলছেন। দেখুন সেই প্রেস কনফারেন্সের ভিডিও। আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, একটু ভেবে দেখুন, এই মুহূর্তে এসআইআর নিয়ে আর কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, নেতা, নেত্রী কেউ কোনো সমস্যা করছে না। তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কেন এই ধরনের আচরণ করছেন? এর পিছনেও কয়েকটা কারণ রয়েছে। যেমন বলছিলাম ভয়, আতঙ্ক। কিন্তু এত ভয় বা আতঙ্ক কেন পাচ্ছেন মুখ্যমন্ত্রী? তার কারণ যখন একদম শুরুর দিকে এই রাজ্যে এসআইআর হওয়ার কথা হয়েছিল, তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি পশ্চিমবঙ্গে এসআইআর হতে দেব না। তারপর যখন বুঝলেন এসআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া এবং সেটাকে বাধা দেওয়া যায় না, তখন একটু সুর নরম করলো তৃণমূল সুপ্রিমো এবং অন্যান্য তৃণমূল নেতারা। তারা বলল এসআইআর হোক, কোনো সমস্যা নেই, কিন্তু একজন বৈধ নাগরিকের নামও যেন বাদ না যায়। অন্যান্য রাজনৈতিক দলেরও একই দাবি, কোনো বৈধ নাগরিকের নাম যেন বাদ না যায়। কিন্তু পার্থ ভৌমিক আরো কি সব কথাবার্তা বলে বেড়াচ্ছিলেন তিনিও। তো যাই হোক, যিনি চিফ ইলেকশন কমিশনার রয়েছেন জ্ঞানেশ কুমার, তিনিও জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে এসআইআর সুষ্ঠুভাবে সম্পাদনা করা নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ, এবং তারা সেই চ্যালেঞ্জ খুব সুন্দরভাবে পালন করবেন, যাতে কেউ আঙুল তুলে বলতে না পারে কোনো একজন বৈধ নাগরিকের নামও বাদ গিয়েছে। সম্প্রতি ডেপুটি কমিশনার নির্বাচন কমিশনের তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি বৈঠক করেন, এবং বৈঠকের পরই কার্যত স্পষ্ট করে দিয়েছেন এই রাজ্যে এসআইআর হচ্ছে, খুব শীঘ্রই তা হচ্ছে, এবং যারা এই প্রক্রিয়ায় বাধা দেবে বা কারচুপি করার চেষ্টা করবে তাদের কড়া শাস্তির মুখে পড়তে হবে। একটা উদাহরণ দিই আপনাদের। প্রায় 1000 শিক্ষক পুজোর আগে তারা জানিয়েছিলেন তারা এই এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন না, কিন্তু এটা তো সাংবিধানিক প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতেই হবে। বিষয়টা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। হাইকোর্টের সোকজ এবং নানা টালবাহানার পর নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যদি এত কিছুর পরেও যদি এসআইআর এ তারা কাজ করতে রাজি না হন, তাহলে যথোপযুক্ত শাস্তি দেবে নির্বাচন কমিশন। এরকম শিক্ষকের সংখ্যা প্রায় 10,000 যারা এই মুহূর্তে এই রাজ্যে শাস্তির মুখে পড়তে পারেন। ডেপুটি নির্বাচন কমিশনার এও জানিয়েছেন যদি দেখা যায় কোনো বিএলও কারচুপি করে কারোর নাম বাদ দিয়েছে, কোনো বৈধ নাগরিকের নাম বাদ দিয়েছে, সেক্ষেত্রেও তাদের কড়া শাস্তির মুখে পড়তে হবে। তার কারণ নির্বাচন কমিশন খুব ভালোভাবে জানে এই রাজ্যে বিএলওদের প্রভাবিত করা, তাদের হুমকি দেওয়া, নানা রকম ভাবে শাসানোর কাজ তৃণমূল করতে পারে। আর তাই হিন্দু অধ্যুষিত এলাকাগুলিতে যেখানে তৃণমূল ছাড়া অন্য অন্য দলের রাজনৈতিক সমর্থক রয়েছে, তাদের নাম কায়দা করে বাদ দিয়ে দেওয়া তৃণমূলের পক্ষে কঠিন কোনো কাজ নয়। এতক্ষণ আপনাদের বলছিলাম নির্বাচন কমিশনের তরফে নেওয়া নানা পদক্ষেপের বিষয়ে। এই যে বললাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিচ্ছিলেন এসআইআর এর বদলে নাকি এনআরসি হচ্ছে, তিনি রীতিমতন হুমকি দিচ্ছিলেন নির্বাচন কমিশনারকে। তার বিরুদ্ধেও কিন্তু কড়া অবস্থান গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আরো বেশ কিছু বিজেপি নেতৃত্ব নির্বাচন কমিশনের অফিসে গেছিলেন, সেখানে তারা ডেলিগেশন জমা দেন এবং সোশ্যাল মিডিয়াতেও তারা যথেষ্ট সরব হন, সমালোচনা করেন মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে। একদিকে মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন এসআইআর হচ্ছে এবং সেটা নিয়ম মেনেই হবে, তাতে বাদ যাবে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম, একটা চিন্তা রয়েছে মাথায়। অপরদিকে রাজনৈতিক ভাবেও বিভিন্ন দল তার সমালোচনা করছে, তাকে কোণঠাসা করার চেষ্টা করছে। এই দুইয়ের জোড়া ফলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন ত্রাহি মধুসূদন অবস্থা। আর তাই নানা রকম ভাবে তিনি ভুল বোঝাচ্ছেন, নানা রকম ভাবে তিনি মিস ইনফরমেশন দিচ্ছেন, মানুষকে প্ররোচিত করতে চাইছেন। তবে আর খুব বেশি দেরি নেই। হিসেব বলছে মোটামুটি 15ই অক্টোবরের পরই এই রাজ্যে শুরু হয়ে যেতে পারে এসআইআর এর কাজ। আর তখন হয়তো আরো অনেক কিছু চিৎকার আমরা দেখতে পাবো তৃণমূলের তরফ থেকে। আপনাদের কি মনে হয় এই রাজ্যে এসআইআর সুষ্ঠুভাবে হলে কত নাম বাদ যেতে পারে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। ত্রিপুরা
এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।